সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। মূলত চারজন রাজনীতিবিদ আজ আমার সঙ্গে উপস্থিত হয়েছেন আলোচনার জন্য। আমরা চলমান রাজনীতির বিষয়ে কথা বলতে চাই। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলবো। একই সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি না উন্নতি হচ্ছে সে বিষয়ে আলোচনা করতে চাই। একই সঙ্গে চলমান যে সমস্ত অভিযান চলছে, দুর্নীতি বিরোধী অভিযান, সে বিষয়ে আমরা আজকের আলোচনায় কথা বলবো। আমাদের সঙ্গে চারজন অতিথি উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এরপর রয়েছেন জুনায়েদ সাকিব, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন। আমার বাদিকে রয়েছেন নাজমা আক্তার এমপি, প্রতিষ্ঠাতা সভাপতি, যুব মহিলা লীগ। এরপর রয়েছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই নাজমা আক্তার আপনাকে দিয়ে। আমরা আলোচনা শুরুতে বলছিলাম যে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা একটু কথা বলবো। ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেয়ার সুপারিশ বারবার করছে। সবশেষ তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে সরকার ইচ্ছাকৃতভাবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হোক সেটি চায়, নেতৃত্ব শূন্য হোক এটা চায়, মাইনাস ফর্মুলা কার্যকর হোক এটা চায়। এ কারণেই তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আপনার বক্তব্য জানতে চাই। এবং একই সঙ্গে প্রশ্ন হচ্ছে, সরকার কি এক্ষেত্রে আরেকটু মানবিক হতে পারে কিনা? আপনাকে ধন্যবাদ এবং যারা আমার সহ আলোচক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সরকার মানবিক বলেই মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়াকে তার বয়সের কথা চিন্তা করে, স্বাস্থ্যের কথা চিন্তা করে তাকে কিন্তু মুক্ত করেছেন। মানে তাদের অ্যাপ্লিকেশন ফ্যামিলি থেকে, বেগম খালেদা জিয়ার ফ্যামিলি থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছিল। প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে তাকে তার বাসায় থাকার অনুমতি দিয়েছেন। এটি হচ্ছে প্রধানমন্ত্রীর যেটুকু ক্ষমতা, সেইটুকু ক্ষমতাই বেগম খালেদা জিয়াকে সেই ক্ষমতা দিয়ে তাকে মুক্ত করেছেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। উনি এখানে থেকে উনি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা উনি নিচ্ছেন। শুধু না, সরকারের নিয়ন্ত্রণাধীন থেকে কিন্তু উনি চিকিৎসা নিচ্ছেন না। ওনার দল যেখানে যে হাসপাতাল ভালো মনে করছেন, ওনার পরিবার যেটা ভালো মনে করছেন সেখানে করছেন। বাংলাদেশের মানে বড় বড় ডাক্তাররা তাকে নিয়ে বোর্ড বসাচ্ছে, তার নিয়মিত শরীর চেক আপ করা হচ্ছে। ইভেন আমরা জানি যে বিদেশেও তাকে, বিদেশি ডাক্তার যারা উনি যেখানে দেখাতে চান সেখানকার ডাক্তাররাও কিন্তু তাকে নিয়ে বোর্ড বসাচ্ছে। এবং আজকাল যে আপনার সোশ্যাল মিডিয়ার যুগ বলেন বা ইন্টারনেটের যুগ বলেন, সেখানে বসে কিন্তু বিদেশি ডাক্তারদের পরামর্শ বেগম খালেদা জিয়ার জন্য নেওয়া হচ্ছে। তো সুতরাং এখানে যথেষ্ট না, যথেষ্ট না কেন? এখন আপনি বলেন উনি তো এমন না যে উনি তো একটা আইনের মধ্যে আছেন, উনি তো একজন সাজাপ্রাপ্ত আসামি, এটাকে তো এটা মাথায় রাখতে হবে। তো এখন বেগম খালেদা জিয়া, এটাও তো মাথায় রাখতে হবে তিনি সাবেক প্রধানমন্ত্রী। না, সাবেক প্রধানমন্ত্রী আইনের কাছে তো সে, আপনি অন্যান্য দেশের আইন দেখেন, অন্যান্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরাও কিন্তু অনেকে জেল খেটেছেন, বাংলাদেশের মন্ত্রীরাও জেল খাটে। সাবেক ঠিক আছে, উনি এইটা হচ্ছে উনি একজন সিনিয়র সিটিজেন, উনি একজন সাবেক প্রাইম মিনিস্টার, সাবেক রাষ্ট্রপতির ওয়াইফ, ওনার অনেকগুলি পরিচয় আছে। সেটা বিবেচনা করেই কিন্তু মানবিক সরকার, মানবিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে বাসায় থাকার জন্য যে ব্যবস্থা করা দরকার তার সাজা স্থগিত করে তাকে বাসায় রেখেছেন। এটা হচ্ছে প্রপার কথা। তো সেখানে এখন এটাকে নিয়ে যে বারবার বিএনপি রাজনীতি করছে, দেখেন যত বছর উনি আছেন এই অবস্থায়, ততবারই কিন্তু বলা হচ্ছে যে একেবারে শেষ অবস্থা মুক্তি দিচ্ছে না। এবং এটা নিয়ে কাহিনী বানিয়ে মানে রাজনীতি করার চেষ্টা করছে, রাজপথ ঘোলাটে করার চেষ্টা করছে, আন্দোলনের চেষ্টা করছে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। মানুষের জীবন তো মহান আল্লাহ তাআলার হাতে, তাই না? আর চিকিৎসা, বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা তারা নিচ্ছেন। বিদেশের কনসাল্ট যারা মানে আছেন ডাক্তাররা, তাদের সাথে কনসাল্ট করেই কিন্তু এখানকার ডাক্তাররাও চিকিৎসা দিচ্ছে। তো সুতরাং আমি তার চিকিৎসার কোনো ঘাটতি দেখছি না। এখন তারা এটা নিয়ে যে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে, সেটি হচ্ছে তাদের একটা রাজনীতির অপকৌশল। তো এই অপকৌশল করে বারবার তারা করেছে এবং ইনশাল্লাহ তারা এ ব্যাপারে কোনো মানে অগ্রণী কিছু করতে পারে নাই। কারণ বাংলাদেশের আইন কানুন, বিশ্বের আইন কানুন বলে একটা কথা আছে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন এটার সঙ্গে অন্য কিছু? এটাই প্রশ্ন করেছিলাম। এই বিষয়ে যদি আপনি আরেকটু বলতে চান, যে আপনি বলছেন চিকিৎসা হচ্ছে, ডাক্তাররা আসতেছে বা অনলাইনে দেখছে, আমরা কিন্তু দেখি অনেকেই, বিশেষ করে রাজনীতিবিদরা চিকিৎসার জন্য দেশের বাইরেই যাচ্ছে। মানে প্রোফাইলের দিক, সাধারণ রাজনীতিবিদ আর বেগম খালেদা জিয়া কি এক?
আপনাকে তো আপনি মানে তো একজন শিক্ষিত মানুষ, জি। আপনি নিশ্চয় আইন জানেন। সাধারণ রাজনীতিবিদ আর একজন জেলে থাকা কনভিক্টেড আসামি কি এক জি, হতে পারে না? আমরা সরাসরি রুবিন ফারহানার কাছে যাব। এই সাধারণ মানুষ এবং বেগম জিয়া কি এক কিনা, আপনারা বেগম জিয়ার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করছেন, শুধু নাজমা আক্তারের বক্তব্য না, একবারে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রত্যেকেরই একই বক্তব্য। আমি এই বক্তব্যটির সঙ্গে শতভাগ একমত। সাধারণ মানুষ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি এক কিনা এই প্রশ্ন আজকে এসছে, না নিশ্চয়ই এক না। যদি এক হতো তাহলে বহু আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন পাওয়ার কথা। একজন অতি ক্ষুদ্র তুচ্ছ আইনজীবী হিসেবে আমি জানি এই ধরনের মামলায় অহরহ আমাদের মতো জুনিয়র আইনজীবীরাও বেল করান, ওনার বেল হয়নি। উনি যদি সাধারণ একজন মানুষ হতেন এই মামলাতেই ওনাকে জড়ানোর কথা না, কনভিকশন তো অনেক পরের কথা। পুরো ব্যাপারটাই রাজনৈতিকভাবে তাকে মামলা দেয়া হয়েছে, রাজনৈতিকভাবে তাকে সাজা দেয়া হয়েছে, রাজনৈতিকভাবে তার জামিন নাকচ করা হয়েছে। আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গাটায় আমি আসছি, একদম এই জায়গাটাতে আমি আসছি। ওনাকে রাজনৈতিকভাবে ভিকটিম করা হয়েছে পুরো প্রসেসটাতে। আজকে যদি আদালত ন্যূনতম স্বাধীনতা থাকতো আদালতের, এই মামলায় ওনার খালাস হওয়ার কথা। ধরলাম 111 সরকার, very hostile to the politicians, very hostile to the business community, তারা মামলা দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারা মামলা দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। 15টা মামলা ছিল বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, একটাও নাই। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা না, তা ওনার দলের যতজনের বিরুদ্ধে মামলা হয়েছে কারো বিরুদ্ধে মামলা নেই। সকল মামলা প্রথমবার 2008-এ ক্ষমতায় এসেই তারা রাজনৈতিক বিবেচনা হিসেবে মামলাগুলো উইথড্র করা হয়েছে। অন দি আদার হ্যান্ড দেশনেত্রী সহ বিএনপির নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল ওগুলো ফুলে ফেপে এখন ম্যাক্সিমাম মামলায় কনভিকশন হয়ে গেছে। রাইট টু লাইফ বলে একটা কথা আছে, ইট ইজ আ ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইট থেকে দেশনেত্রীকে বঞ্চিত করা হয়েছে। এবং খুবই বিনীতভাবে বলি যে নির্বাহী আদেশে আজকে ওনাকে ঘরে থাকবার কথা আওয়ামী লীগের বন্ধুরা বারবার বলেন, সেই নির্বাহী আদেশ বলেই কিন্তু ওনার বিদেশ যেতে কোনো বাধা নাই। নির্বাহী আদেশে যেই মানে ধারাটা যেভাবে লেখা আছে, একদম আমি সংসদে পড়ে শুনিয়েছিলাম আইনমন্ত্রীকে, আমার স্পষ্ট মনে আছে, সেখানে বলা আছে শর্ত সহ কিংবা বিনা শর্তে যেভাবে সরকার ভালো মনে করে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করতে পারে। সুতরাং আপনি শর্তটা যখন উঠিয়ে দেবেন যে দেশে থেকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, তখনই কিন্তু উনি বিদেশে যেতে পারেন। 1, 2 হচ্ছে, আচ্ছা সরকার কি শর্ত পরিবর্তন করে নাই? প্রায় আইনমন্ত্রী একটু মুচকি মুচকি হেসে একটা কথা বলেন যে এই শর্তের ওনাকে মুক্ত করা হয়েছে, এখন যদি উনি নতুন শর্তে মুক্ত হতে চান অর্থাৎ বিদেশ যেতে চান, ওনাকে আবার জেলে যেতে হবে। আপনাকে একটু মনে করিয়ে দিই, 2018 সাল থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী। 18 সালের পরে তাকে ভর্তি করা হলো বিএসএমএমইউতে, আপনার মনে আছে, দীর্ঘ সময় তিনি বিএসএম। যেই করোনা আসলো সরকার দেখলো সাড়ে সর্বনাশ, এখন যদি ওনাকে মানে বাসায় থাকতে না দেওয়া হয়, মনে যদি করোনা হয় এবং আল্লাহ না করুক কিছু সমস্যা হয়, সরকারকে দায়টা নিতে হবে। সরকার সাথে সাথে শর্ত পরিবর্তন করে ওনাকে বাসায় থাকার এবং প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার, ওনার পছন্দের হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার একটা ব্যবস্থা করে দিল। সুতরাং সরকার চাইলে যে কোনো শর্তে কিংবা বিনা শর্তে যে কোনো ব্যক্তিকে, দণ্ডপ্রাপ্ত যে কোনো ব্যক্তিকে মুক্ত করতে পারেন। সুতরাং এই যে বলে যে সরকারের হাত বাঁধা, যেটুকু ছিল সব করে ফেলেছি, বিষয়টি সঠিক নয়। এবার আপনার প্রশ্নে আসি, আমাদের বিএনপির ব্যর্থতার বিষয়ে। সার্টেনলি 2018-র ইলেকশন, 2024-এর ইলেকশন, সার্টেনলি ব্যর্থতা তো আছেই। এবং দুটো পথ ছিল, সোজা কথা। এক হচ্ছে আদালতের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করা, যদি আদালত স্বাধীন হতো তাহলে ন্যায় বিচার পেতাম, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন এবং এই মামলায় আসলে দাঁড়ানোর কথা না। এখন যেহেতু আদালত স্বাধীন না, লাস্ট আমাদের যেই অপশনটা ছিল, সেকেন্ড অপশন, সেটা হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করে দেশনেত্রীকে মুক্ত করা। সেটা তো বিএনপি পারে নাই, ভেরি ক্লিয়ার। এবং আন্দোলনের ব্যাপারে খুব পরিষ্কার কথা যদি বলতে হয়, সেটা হলো যে 2018-র পরে আমরা যেটা ভেবেছিলাম যে 24-এর মধ্যে আন্দোলন এমনভাবে করা হবে বা এমনভাবে সংগঠিত করা হবে
যে আমরা একটা তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের একটি পতন হবে। হ্যাঁ, 28শে অক্টোবর আমরা জানি সরকারের সাঁড়াশি আক্রমণ ছিল বিএনপির সমাবেশের মধ্যে। আমরা দেখেছি সরকার সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, মানে আমি ছিলাম তো ভয়ঙ্কর অবস্থা হয়েছিল সেখানে। ওখানে আসলে আপনি না এখন বলতে পারেন যেটা তো লেথাল ওয়েপন না, মরণাস্ত্র না, আপনি তো গুলি খেয়ে মরবেন না, কিন্তু যখন চারপাশ অন্ধকার হয়ে যায় এবং তীব্র শব্দ, ওটা না ওই জায়গায় উপস্থিত না থাকলে আমি আসলে আপনাকে টক শোতে বলে আমি বুঝাতে পারবো না। ওটা একটা বিভৎস ভয়াবহ অবস্থা। আমি কিন্তু স্টেজের আশপাশে না, আমি একদম সাধারণ, আমার নেতাকর্মীদের আমি একদম পিছনে, মানে সাধারণ মানুষের মাঝখানে। কোথায় কে ছিটকে চলে গেছে সেকান্দার রেমান, আমরা কেউ কাউকে খুঁজেও পাই নাই, অন্ধকারে কিচ্ছু বুঝি নাই, তীব্র শব্দ এবং ইয়েতে। তারপরে আসলে পরিস্থিতি তো পুরাটাই পাল্টে গেছে। বিএনপির সিনিয়র নেতাদের জেলে নিয়ে নেওয়া হয়েছে। এখন কথা হতে পারে বিএনপির প্ল্যান এ বি সি কি ছিল না ছিল, সেগুলো আমি একেবারেই ক্ষুদ্র কর্মী, আমি জানি না, আমার জানার কথাও না। এটা বিএনপির বড় বড় নেতারা যারা আছেন ওনারা বলতে পারবেন। তবে হ্যাঁ, সার্টেনলি আপনি যে প্রশ্ন করেছেন যে আন্দোলনের ব্যর্থতা আছে কিনা, ব্যর্থতা না থাকলে তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরেই থাকতেন। যদি ব্যর্থ হন তাহলে আবারও একই ধরনের কর্মসূচি আপনি কেন দিচ্ছেন? এই যে শনিবারে কর্মসূচি আসছে, কর্মসূচি কেন দিচ্ছে এই প্রশ্নটা আমাকে করলে বড় বিব্রতকর হয়, কারণ এই কর্মসূচি আমার হাতে নাই। হ্যাঁ, আপনি যদি প্রশ্ন আমাকে করেন আমি খুবই বিব্রত হয়ে যাব। কেন দিচ্ছি এই কর্মসূচি বা কোন কর্মসূচি দিয়ে আসলে লক্ষ্যে পৌঁছানো যাবে সেই ব্যাপারে দলের মধ্যে আলাপ আলোচনা হওয়া উচিত। জি, ধন্যবাদ সেলিম আলতাফ জর্জ। বেগম জিয়ার চিকিৎসা ইস্যুতে কথা বলছিলাম। আপনার কাছে কি মনে হয় যে সরকারের ভূমিকা কি ঠিক আছে কিনা, নাকি বিরোধী দলের দাবি দেওয়া, তাদের যে বক্তব্যগুলো সেটা আরো শোনা উচিত বা বলা উচিত? এই বিষয়টা তো নতুন কোনো বিষয় না, এটা দীর্ঘদিনের পুরনো একটা ইস্যু। বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তার মুক্তি এবং এই মুক্তির বিষয়ে একে অপরের প্রতি বিভিন্ন রকমের বিবৃতি, এটা মানে আজকে প্রথম হচ্ছে বিষয়টা এরকম না। উনি যেদিন থেকে বন্দী হয়েছেন পরের দিন থেকেই একই বিবৃতি দেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে আপনার প্রশ্নের ভিতরে যেটা ভেতরে এবং বাইরে আমি যদি মর্মার্থ বুঝি, এটা মানবিক কিংবা অমানবিক কিনা, এটা তো আসলে আপনার প্রশ্নের কোনো অপেক্ষা রাখে না। কারণ মানবিকতার কারণে বেগম খালেদা জিয়া সাজা স্থগিত করে আজকে ওনাকে বাড়িতে রাখা হয়েছে। এটা মানবিকতার চরমতম উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার উপর দেখিয়েছেন। যেই ব্যক্তি তাকে হত্যার জন্যে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের জাতীয় নেতৃবৃন্দের 24 জনকে একদিনে হত্যা করা হয়, আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য সরাসরি চেষ্টা করা হয়, এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সংসদে বলেন যে শেখ হাসিনাকে কে হত্যা করবে, সে তো ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছে, তারপরেও তার প্রতি এত বড় মানবিকতা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, সেখানে অন্তত কিছুটা কৃতজ্ঞতার জায়গা থাকা দরকার। সেটা যদি না থাকে এখানে কারো কিছু বলার নাই। এখন আইনের বিভিন্ন রকমের ব্যাখ্যা ট্যাখ্যা এগুলো বিভিন্ন সময় এসেছে। আমাদের মাননীয় আইনমন্ত্রী এ বিষয়ে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওনাকে যদি আবারও দেশের বাইরে নিয়ে যেতে হয় তাহলে ওনার সাজা স্থগিত করা, পুনরায় আবেদন করতে হবে। সেই আবেদনের কনসিডারেশন নেওয়ার আগে আগের আবেদন বাতিল হবে, উনি জেলে যাবেন, জেলে যাওয়ার পরে ওই আবেদনটা, নতুন আবেদনটা কনসিডারেশন নেওয়ার পরে যদি ওই আবেদনটা গ্রান্টেড হয়, উনি তখন দেশের বাইরে যেতে পারবেন। তো বেগম খালেদা জিয়ার পক্ষে সেরকম কোনো কাজ করা হচ্ছে না, পুরনো আবেদনই বারবার রিনিউ করা হচ্ছে, যার কারণে আইনি ব্যাখ্যা তারা তাদের জায়গা থেকে একরকম দেবেন, স্বাভাবিকভাবেই দেবেন। এবং আমরা সরকার দলের পক্ষ থেকে আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, বরাবর দীর্ঘ সময় ধরে একই কথা বলে আসছেন। আসলে এই আলোচনাটা খুব একটা করার আর প্রয়োজন আছে বলে আমি এই কারণে মনে করি না। কেননা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা আনা হয়েছে, যতই যে যাই বলুক যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে কিংবা কোর্টকে আপনার অর্ডার ম্যানিপুলেট করার মধ্য দিয়ে এই সমস্ত কাজ কারবার করা হচ্ছে, এইগুলো করার ক্ষেত্রে যখন এই মামলাটা চলমান থাকে, আমার মনে হয় প্রায় 65 থেকে 70 বার টাইম পিটিশনদের সময় নেওয়া হয়েছে। তারা তাদের মামলার পক্ষে যুক্তি, তর্ক, তথ্য উপাত্ত সব কিছুই হাজির করেছেন। একটা মামলার ক্ষেত্রে যখন 65 বার সময় নেওয়া হয়, তখন বোঝা যায় যে তারা সমস্ত কিছু রেডি করছেন। রেডি করার পরেও যখন সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে তার সাজা হয়, বুঝতে হবে সাজাটা সঠিকভাবেই দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরও বহুত মামলা চলমান আছে, নাইকো মামলা, গ্যাটকো মামলা, বহুত দুর্নীতির মামলা চলমান আছে। এটা কোন সময় হয়েছে, কোন আমলে হয়েছে, সেটা বিবেচনায় নেয়ার পরেও যদি এই সমস্ত মামলার ক্ষেত্রে আপনি দেখেন, বারবার কিন্তু সময় নেওয়া হয়। এক একটা মামলার ক্ষেত্রে এই পর্যন্ত 5-7 বছর ধরে সময় নিয়ে যাওয়া হচ্ছে। তো ওনার বিরুদ্ধে যদি এই সমস্ত এভিডেন্সগুলো কংক্রিট না থাকতো, তো বারবার সময় নিয়ে তাদের পক্ষের আইনজীবীরা কিন্তু এই তথ্য উপাত্ত হাজির করার জন্য ব্যতিব্যস্ত হতেন না। তারা এখনও সেই ধরনের ডকুমেন্টগুলো নিজেদের পক্ষে আনতে পারেননি বিধায় বারবার কিন্তু সময় নিচ্ছেন, এবং আদালত সহানুভূতিশীল হয়ে বারবার তাকে সময় দিচ্ছেন। কি কারণে? অসুস্থ মানুষ। তো বারবার এইগুলোই করা হচ্ছে, তারপরেও দোষ দেওয়া হচ্ছে। এখন
যখনই আমাদের একটা অপোজিশন পলিটিক্যাল পার্টি তাদের জায়গা থেকে কোনো রকমের ব্যাখ্যা দেবেন, এই ব্যাখ্যাটা তাদের কাছ থেকে খুব স্বাভাবিকভাবে আসবে এবং এই ব্যাখ্যাগুলো দেবার পরে ওনারা রাজনৈতিকভাবে কি করছেন না করছেন সেটাই দেশের মানুষের কাছে বিবেচ্য বিষয়। আমি এর আগে একবার বলি, যদিও এটা আমার বিষয় না, আমি এর আগে একবার বলেছিলাম যে যেই কাজটা রাজপথে করার কথা সেটা করছে আদালতে, যেটা আদালতে করার কথা সেটা করছে রাজপথে, তো যার কারণে কোনোটার ভিতরে কোনো কিছু হচ্ছে না। তো ওনারা যদি নিজেদের নিজস্ব অবস্থান থেকে নিজেরাই নিজেদের ভিতরে গুলিয়ে ফেলে নানান রকমের ব্যাখ্যা বয়ান দিতে থাকেন, সেটা দেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য কতটা অগ্রহণযোগ্য, এই যে অমানবিকতা কিংবা মানবিকতার যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো দেশের মানুষের সামনে কিন্তু দীর্ঘ সময় ধরে বলছেন, দীর্ঘ সময় ধরে বলে একটা সহানুভূতি নেওয়া, এই সহানুভূতির ভিত্তি করে তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেই রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করা, কিন্তু সেটা কি হয়েছে? সেটা হয়নি। কারণ দেশের মানুষ বিশ্বাস করে যে এই কনভিকশনটা ছিল একদম প্রপার কনভিকশন। কেননা উনি যেই কাজটা করেছেন, অনেকেই বলে যে টাকা তো যায়নি, কোথাও যায়নি, আছেই তো, কিন্তু একজন প্রধানমন্ত্রী যখন তার ইচ্ছা উপরে ভিত্তি করে একটা টাকা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় অনৈতিকভাবে, ওই ট্রান্সফার হওয়াটাই ছিল আপনার অপরাধ এবং চরমতম অপরাধ, সেই অপরাধের সাজাও উনি ভোগ করছেন। জোনায়েদ সাকি, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে যে অসুস্থতা নিয়েও কি আবার রাজনীতি করা যায় কিনা? ধন্যবাদ। আমি সহ আলোচক যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমার মনে হয় এই বিষয়ে বিএনপির বক্তব্য তো আমরা শুনছি এবং আওয়ামী লীগের বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে শুনছি। জনাব সেলিম আলতাফ জর্জ ঠিকই বলেছেন, এটা তো নতুন বিষয় না, দীর্ঘদিনের বিষয়। কারণ দীর্ঘদিন ধরেই তো খালেদা জিয়া জেলে আছেন এবং কারাবন্দী আছেন। হ্যাঁ, উনি ওনার বাসায় আছেন, কিন্তু বাস্তবত উনি বন্দী অবস্থাতেই আছেন। হাসপাতাল টু বাসা যাওয়া এবং তার স্বাধীনতা এতটুকুর মধ্যে। এইটাকে ওনারা বলছেন যে ওনারা মানবিকতা দেখিয়েছেন। আমি এই প্রশ্নটা পরে আসি। প্রথমে যে কথাটা আমি বলবো যে আইন তার নিজস্ব গতিতে চলে, এটা আমাদের বাংলায় একটা চালু কথা, কিন্তু এখানে একটা উজ্জ্ব কথা আছে যে ওই তারের জায়গায় একটা ক্ষমতার ব্যাপার আছে। আইন ক্ষমতার নিজস্ব গতিতে চলে, এটাই বাংলাদেশের। আমরা এর আগের অতীতেও যেতে পারবো নিঃসন্দেহে। বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশে যেখানে নাগরিকের মর্যাদা তৈরি হওয়ার কথা ছিল, সেইখানে 53 বছরের 54 বছরের অভিজ্ঞতা এটাই যে আইন ক্ষমতার নিজস্ব গতিতে চলে, এবং যার ফলে আমরা এক দেশে বিভিন্ন রকম আইনের প্রয়োগ দেখি। এই ক্ষেত্রে একটু আগে রমিন ফারানা বললেন যে 2007-08-এর সেই সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু কারো মামলা কোয়াশমেন্ট হয়, আদালতের ইয়েতে যায়, কারো মামলা কিন্তু চলমান হয়, সাজা হয়। এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্য আসলে ক্ষমতার পার্থক্য। এটাই উল্টে যেতে পারতো ক্ষমতার মানে ভিন্ন রকম চেহারা থাকলে। তো এই জায়গাগুলো আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা, এবং রাজনীতিতে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারিনি যেখানে ক্ষমতা বিরোধী পক্ষকে কিংবা যারা ক্ষমতায় নেই তাদের প্রতি যে নানা ধরনের অন্যায় আচরণ করতে পারে, সেটা কিন্তু করতেই পারে। ক্ষমতা সেই জায়গাটা কাজ করে, সেই সম্ভাবনাটা থাকে। এই জন্যই ক্ষমতার একটা জবাবদিহিতা করতে হয়, এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হয় যে মানুষ একেবারেই অসহায় না হয়ে যায়। সেজন্যই আদালত থাকে, আদালতের কাছে গিয়ে তারা আশ্রয় নিতে পারে। ক্ষমতা আপনার হাতে আছে, আপনি তার দাপট দেখাতে পারেন, কিন্তু আমারও আশ্রয় নেওয়ার কোনো না কোনো জায়গা থাকতে হবে। আদালত শেষ ভরসা হিসেবে একটা জায়গা থাকে। সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে আদালতও সেই জায়গাটাতে মানুষের আস্থার জায়গা নেই। আদালত ক্ষমতার দাপটেই কাজ করে বলে এটা মানুষের মধ্যে একটা স্পষ্টতার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ধারণাটা তৈরি হয়েছে, এবং এই ক্ষেত্রে সেটার প্রয়োগ খুব স্পষ্টভাবে খোলামেলাভাবেই দেখা যাচ্ছে। সেখানে লড়াইটা সে কারণে একজন ব্যক্তির মুক্তির প্রশ্ন, ব্যক্তির মর্যাদা অধিকারের প্রশ্ন, সেই জায়গা থেকে কিন্তু লড়াইটা আবার পুরো ব্যবস্থা বদলের, কারণ ব্যক্তি কিন্তু এই ব্যবস্থার এই শিকার। ফলে ব্যবস্থাটা বদল না ঘটিয়ে ব্যক্তিকে আলাদাভাবে মুক্ত করা যায় কিনা, কোনো একজন ব্যক্তি যদি মুক্ত হয়েও যান তাতেও আসলে অন্য সকল মানুষের মুক্তির শর্তটা সৃষ্টি হয় কিনা, সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা বদলের জন্য লড়াই করছি। আমাদের এইবারের লড়াইয়ের একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চলছে, যে কাঠামোর মধ্যে দাঁড়িয়ে আছে, তাতে যারাই ক্ষমতা যাচ্ছে এটা তাকে একটা জমিদারির বিষয়ে পরিণত করছে।
পুরো যন্ত্রটাকে পকেটে ঢুকিয়ে জেনারেল আজিজ, বেনজির কিংবা মতিউর এই সমস্ত লোক সৃষ্টি করে তারপরে তারা পুরোটার উপর একটা জমিদারি কায়েম করতে পারছে। এইটা বদল না ঘটলে আমাদের ব্যক্তির কোনো মুক্তি নাই। কিন্তু নাগরিকের যে মর্যাদা, যে তার সুযোগের সমতা, যে তার যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকারের কথা আমাদের মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি ছিল, সেইটা প্রতিষ্ঠিত হবে না। তো সেখান থেকে আমি যে কথাটা বলতে চাই যে একটা পার্থক্যের জায়গা আছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে এই, সেটা হচ্ছে যে হ্যাঁ, আদালত আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, নির্যাতন করছেন, জেলে আছি 10 বছর 20 বছর, নেলসন ম্যান্ডেলা 27 বছর ছিলেন, আরও অনেকের উদাহরণ নাম নেওয়া যাবে, তারা কেউ বেশি কেউ কম ছিলেন। কিন্তু যখন একজন মানুষ অসুস্থ হয়, তার চিকিৎসা পাওয়াটা, এমনকি বন্দি অবস্থাতেও, সেটা কিন্তু মানবাধিকারের অংশ। এইটা আপনি আইন একজন আপনি আপনার ভাষায় বলছেন দণ্ডপ্রাপ্ত, আরেকজন বলছে পুরোটাই আমি রাজনৈতিক হয়রানির শিকার। এখন এটা তো জাজ করার পার্থক্য থাকবে এবং এটা রাজনৈতিক সংগ্রামের বিষয়। আমি ওই জায়গাটাকে রাজনৈতিক সংগ্রামের এলাকায় ধরছি। কিন্তু যখন আমি অসুস্থ হচ্ছি তখন সেটা রাজনৈতিক সংগ্রামের এলাকা থাকছে না, একজন ব্যক্তির একেবারে ফান্ডামেন্টাল, মানে যেটাকে আমরা মৌলিক মানবাধিকার বলি, সেই মৌলিক মানবাধিকারের অংশ দাঁড়ায়। তার চিকিৎসা পাওয়াটার অধিকার আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই চিকিৎসা যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে যেখানে অ্যাভেলেবেল সেখানেই পাওয়ার অধিকার। এইটা আমি আবারও বলবো যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এই পার্থক্যটা করবে, এবং এই পার্থক্য যদি না করে বেগম জিয়ার স্বাস্থ্যের এবং তার পরিণতির দায় কিন্তু আওয়ামী লীগের ঘাড়ে রাজনৈতিকভাবে পড়বে। সুতরাং এই পার্থক্য যদি আওয়ামী লীগ না করে, তাহলে যে রাজনৈতিক বিরোধ যেটা আওয়ামী লীগ অভিযোগ করে বিএনপির দিক থেকে, যে তার প্রধান নেতা শেখ হাসিনা হত্যার কিংবা তাদের নেতাকর্মীদের হত্যার পেছনে বিএনপির হাত আছে, অথবা সেখানে তাদের সেই রকম ভূমিকা ছিল, এই রাজনৈতিক অভিযোগ এবং সংগ্রাম সংঘাতের মধ্যে আমরা আছি। কিন্তু আবারও বলবো যে সেই একই জিনিসই প্রতিষ্ঠা কিন্তু হবে যখন আপনি মৌলিক মানবাধিকার। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আবারও যেতে চাই নাজমা আক্তার আপনার কাছে। প্রসঙ্গ বাংলাদেশ ভারত সম্পর্ক। বিরোধীদের অভিযোগ, ভারত সীমান্তে বাংলাদেশের হত্যা করা হলেও এসব বিষয়ে কোনো কথাই বলছে না সরকার। তিস্তার পানি বন্টনের বিষয়ে অগ্রগতি নেই, উল্টো এখন বাংলাদেশের ভূমি ব্যবহার করে রেলপথ নির্মাণের প্রস্তাব। বিষয়টি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে। ধন্যবাদ। আমি এই প্রশ্নের আগে আমি বেগম খালেদা জিয়ার বিষয়ে একটু বলতে চাই। পৃথিবীর কোন কারাগার আছে যেখানে একজন কনভিক্টেড আসামিকে সাথে একজন ফাতেমা দেওয়া হয় তার সেবা করার জন্য? কোনো আইনে বা কোনো কারাগারে সেখানে বাংলাদেশে কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে একজন ফাতেমাকে দেওয়া হয়েছিল সেবা করার জন্য, এবং তাকে একটা মানে মেডিকেটেড বেড দেওয়া হয়েছে, যেটা মানে সাধারণত দেখা যায় যে আমার নেত্রীকে যখন অ্যারেস্ট করেছিল অনির্বাণের সরকার, ভাঙা খাট এবং পচা তোষকে তাকে শুতে হয়েছে। এখন তো গণতান্ত্রিক সরকার আছে, এজন্য এটা দিয়েছে। তাহলে এটি কি প্রাপ্য? এটা তো পায় না, কোনো আসামি এটা পায় না। বেগম খালেদা যে তাদের কাছে মানবিকতা আশা বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এবং এটা পরীক্ষিত, এটা মানে প্রমাণিত যে তাদের নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের নেতা তারেক রহমান এবং বিএনপি 21শে আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা আমাদের 21,000 নেতাকর্মীকে হত্যা করেছে। তারপরে তাদের প্রতি যে মানবিকতা দেখায় জননেত্রী শেখ হাসিনা, সেটা বিএনপির কাছ থেকে কেউ কখনো পেয়েছে কিনা? আদালতের কথা বলে আদালত নাকি স্বাধীন না। তাহলে আমি এই প্রায় 1 মাস আগে প্রথম আলোর একটা রিপোর্ট পড়েছিলাম যে বিএনপির 550 বা 60 মানে কেন্দ্রীয় কমিটির মধ্যে মাত্র 28 জন আছে কেন্দ্রীয় কারাগারে। তাহলে বাদ বাকি তো জামিনে মুক্ত। মানে কেন্দ্রীয় নেতারা যে বলে সব কারাগারে, ওটা কোথায়? এখন ওই যে 27 জন না 28 জন আছে বাইরে, তারা পলাতক, তারা আসেও না, হাজিরাও দেয় না। এই সকল সুযোগ সুবিধা, তারা পালিয়ে গেলে দোষ নাই, বেনজির পালিয়ে গেলে দোষ আছে। বিএনপির নেতারা পালিয়ে যাচ্ছে, তারা আদালতে আত্মসমর্পণ করছে না বা তারা মামলায় লড়ছে না, মামলার ভয়ে তারা পালিয়ে যাচ্ছে। একজন বেনজির কেন পালানো, সেই কৈফিয়ত বিএনপি চায়। আপনি কি বেনজির আমাদের সঙ্গে রাজনৈতিক মামলাগুলোকে এক করবেন? না, পালালো কিভাবে? তাহলে এই যে এরা তো আসামি ছিল, একজন আসামি তো পালাতে পারে না। আর বেনজির তো এখনো আসামি হয়নি, তাকে তো এখনো আসামি করা হয়নি। তার নামে অভিযোগ উঠছে, তাকে বলা হচ্ছে, ধরা হচ্ছে, সে পালিয়ে গেছে। কিন্তু বিএনপির যে নেতারা আসামি হয়ে তারা এখানে হাজিরা না দিয়ে, তারা তো এখানে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করার কথা, সেক্ষেত্রেও তো তারা এই সুযোগ সুবিধা
তারা গ্রহণ করেছে, কিন্তু কিভাবে তারা গেল আমরাও তো, আমাদেরও প্রশ্ন যে বিএনপির এত নেতা বিদেশে পালিয়ে আছে কিভাবে। তাদের নেতা তারেক রহমান এই যে 21 আগস্ট গ্রেনেড হত্যার আসামি কিংবা 10 ট্রাক চোরাচালান, অস্ত্র চোরাচালান মামলার যে আসামি, তিনি বিদেশে বসে আছেন, বাংলাদেশে এসে আইন ফেস করছেন না এবং বিদেশে বসে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করছেন এবং সন্ত্রাসের রাজত্ব করতে যাচ্ছেন। যাই হোক, যেটা বললেন রেল লাইনের কথা, আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে কেন? এর আগে সার্বভৌমত্ব নষ্ট হয়নি? এই প্রথম কি বাংলাদেশের পানি কিংবা মাটি ব্যবহার করা হচ্ছে? এর আগে করা হয়নি? এই রেল, এই যে বাংলা ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ঢাকা ট্রেন চলছে না? আরও তো 7-8 বছর আগে থেকে চলছে। তার আগে থেকে একেবারে শুরু থেকেই তো নৌপথ ব্যবহার করছে সব দেশ। এখন এই যে সিঙ্গাপুরে দেখেন, তারা কি তাদের পোর্ট সবাই ব্যবহার করছে না? সেখানে বিমানের যে মানে তাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে সকল ওখানে বিমান ল্যান্ডিং করা থেকে শুরু করে ওখানে থাকার ব্যবস্থা সব আছে। তাদের যে মানে নৌবন্দর যেটাকে বলে বা সমুদ্র বন্দর, সেটি ব্যবহার করে তো সারা পৃথিবীতে পণ্য মানে সরবরাহ করা হচ্ছে। তাদের ইয়ে হয় না। ইউরোপের যে কান্ট্রিগুলো আছে দেখেন, যে আমরা যে সেনজেন ভিসা নেই, ভিসা নিয়ে কতগুলো কান্ট্রিতে যাওয়া যায়, প্রায় 32 না 34টা কান্ট্রিতে। তা তাদের কি সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে? আর আওয়ামী লীগ এর আগে আগরতলায় বাস চলছে, এখনো চলে, সেটা তো সার্বভৌমত্ব নষ্ট হয় না। এখন গেল মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে গিয়ে ওখানে 10টি মানে সমঝোতা স্মারকে বা চুক্তি হয়েছে, তার মধ্যে একটা যে রাজশাহী থেকে কলকাতায় বাস যাবে বা অন্য কোথাও থেকে পণ্য পরিবহন মানে আমাদের পদ্মা সেতু তারা ব্যবহার করে আগরতলা পর্যন্ত যাবে। তো এটি তো মানে এটা তো হলে ভালো, আরও কানেক্টিভিটি বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, বাংলাদেশের মানুষের এবং কলকাতার মানুষের যাতায়াত, আমাদের তো প্রতিবেশী রাষ্ট্র, তাদের সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হলে তাদের দেশের সার্বভৌমত্ব কেন নষ্ট হবে? না, ওই যে বিরোধীরা এই জায়গায় বলে, আপনি যে সেনজেনের উদাহরণ দিলেন, তো বলে যে সেনজেনের এখানে তো কাঁটাতারের বেড়া নেই এবং সেখানে প্রতিবেশীরা গুলি করে হত্যা করে না। এই যে প্রশ্নটা এই জায়গায় বলে আর কি, গুলি করে হত্যা করে না। না, তাহলে সেখানে সমুদ্রে ওই যে না, সেই সেনজেনের দেশগুলিতে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই। কাঁটাতারের, আমাদের দেশে কাঁটাতারের বেড়া আছে দেখেই তো এখানে মানে মানে কাস্টমস আছে, এখানে চেক হয়, চেক করে নিয়ম অনুযায়ী তো এটা হচ্ছে। তো এই যে ব্যবস্থা তো একবারে প্রথম না। এই অবস্থা করেই কিন্তু দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছিল 96 বা 95 সালে, তখন সাবমেরিন ক্যাবলের কথা বলা হয়েছিল। তখন বিশ্বে ক্যাবল এটাকে খুব বেশি জোরালো হয়েছিল যে বাংলাদেশেও সাবমেরিন ক্যাবল নেওয়া মানে কানেক্টিভিটি বাড়ানোর জন্য এটা করা উচিত। তখন কিন্তু বিএনপি নেত্রী তখন বলেছিলেন যে সাবমেরিন ক্যাবল দিলে আমাদের দেশের সব তথ্য পাচার হয়ে যাবে নদীর তলদেশ দিয়ে। নেয়নি। সেই একই অবস্থা বাংলাদেশকে মানে পিছানোর জন্য, এবং তারা শুধু শুধু জুজুর ভয় মাত্রা এরকম কথাবার্তা বলে। এবং তারা যখন বিএনপি যখন ভারতে যায় তখন কিন্তু তারা খুব নতজানু হয়ে তারা ভারত সরকারের সঙ্গে কিংবা দলগুলির সঙ্গে তারা মিট করে। ওই যে প্রথম যখন মোদী সরকার ক্ষমতায় আসলো, বিএনপি তার ওথ নেওয়ার আগেই ফুল নিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালো। আবার তারা যখন অবরোধ দিয়েছিল, সেই অবরোধের সময় 3 মাসের অবরোধে তখন বললো যে মোদী তাদের যে সেকেন্ড ম্যান অমিত শাহ, তাদের নাকি বিএনপি নেত্রীকে নাকি ফোন করে সমবেদনা জানিয়েছে। তাদের সময় জিয়া রহমানের সময় দক্ষিণ তালপট্টি কিন্তু ওই ইন্ডিয়ার সৈন্যরা এসে ওখানে অবস্থান নিয়েছিল, তারা কিছু করতে পারেনি। এবং জিয়া রহমানের সময় যখন ইন্ডিয়ার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, তখন কিন্তু তা আরবি হরফে লেখা বিলবোর্ডগুলি নামিয়ে হিন্দি অক্ষরের বিলবোর্ড টানানো হয়েছিল। নতজানু এটাকে বলে। আওয়ামী লীগের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার নতজানু পররাষ্ট্রনীতি করে না। আমাদের পররাষ্ট্রনীতি স্পষ্ট, কারোর সাথে বৈরিতে নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব। এবং ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, ভারত আমাদের বিপদে আমাদের সঙ্গে ছিল, পাশে ছিল। সেই জন্য ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে তো পাল্টানো যাবে না। সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক ডে বাই ডে উন্নত হবে। আমরা সেখানে তাদের সঙ্গে সংঘাত লাগিয়ে অন্য একটি রাষ্ট্র কখনো সুস্থভাবে টিকতে পারে না। সুতরাং তারা যেমন অস্ত্র চোরাচালান করে ওই ইন্ডিয়ার একটি অংশকে নিজেরা ব্যবসা করে অস্ত্র চোরাচালান করে ইন্ডিয়া বিচ্ছিন্নতাবাদীদেরকে মদত দিচ্ছিল তারেক রহমান, সেই ক্ষেত্রে তারা মাঝে মাঝে নতজানু হয়, মাঝে মাঝে ষড়যন্ত্র করে। তো এটি তাদের ব্যাপার। তারা কূটনীতি একটা দেশের সঙ্গে বা রাষ্ট্রের সঙ্গে বা আপনার দলের সঙ্গে কিভাবে করবে, এটি সম্পূর্ণ বিএনপির ব্যাপার। কিন্তু আওয়ামী লীগের যে পররাষ্ট্রনীতি, আমাদের দেশের যে পররাষ্ট্রনীতি, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর যে নীতি, আমরা সেই নীতিতেই চলছি। এখানে কানেক্টিভিটি মানে দেশ বিকিয়ে দেওয়া না, এটি এখন জুজুর ভয়। এটা
বর্তমান তরুণ সমাজ তো বিশ্বাসই করবে না, তারা সবাই এটা নিয়ে হাসাহাসি করছে এবং তারা এটাকে নিয়ে একটা সবসময় শেখ হাসিনা যখন ভারতে যান একটা যে কোনো একটা কিছু এই ধরনের অপপ্রচার চালানোর তারা চেষ্টা করে, সুতরাং এই অপপ্রচারটা আসলে টিকবে না। আর আরেকটা ব্যাপার, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 8টা মামলা দিয়েছিলেন। বিএনপির নেত্রীর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মামলা দেয়নি, তারা সে মামলাও দিয়েছিল প্রতিহিংসার কারণে। এখন মামলা বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো তখন অনেক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, বঙ্গবন্ধুর তো বাড়ি তো তখন জিয়া রহমানরাই দখল করেছিল, কই কোনো ব্যাংকে টাকা পেয়েছিল? বঙ্গবন্ধুর ছেলেদের নামে দুর্নাম করা হয়েছিল, বঙ্গবন্ধুর বাড়ি কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে অনিলেভেনে গ্রেপ্তার করলো, ধানমন্ডি 5 নম্বর বাড়িটা পুরা তারা মানে সার্চ করে কি পেল? শেখ হাসিনার কোনো দুর্নীতি পেয়েছে? কোনো টাকা মানে সে সরকারকে আয়কর বা কোনো কিছু ব্যাপারে ট্যাক্স দেয়নি এরকম কোনো কাগজপত্র পেয়েছে? যদি পেতো বঙ্গবন্ধুর কন্যা কি তারা ছাড়তো? তো সুতরাং আপনার নেত্রী বেগম খালেদা জিয়া ওই কি কালো টাকা সাদা করার জন্য উনি সাদা করেছেন না? তাহলে কেমন নেত্রী? বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি হন, উনি ওনার ফাইলে ওনার যারা দায়িত্বপ্রাপ্ত তার কোন টাকা সাদা করতে হবে, কোন টাকা কালো মানে কালো টাকা আছে বা অপরিদর্শিত যে আয়গুলি আছে সেটাই করতে হবে, এটা ওনারা বোঝেন না কেন? ওনাদের অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেন। তা যাদের এই অবস্থা, যারা নিজেরা গোছালো না, রাজনৈতিক দল হিসেবে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতা এবং ক্ষমতায় যাবে, তার জন্য যেভাবেই হোক সন্ত্রাস করতে হবে, মানুষ পুড়িয়ে মারতে হবে, জ্বালাও পোড়াও করতে হবে। আর বেগম খালেদা জিয়াকে শিকন্ডি হিসেবে দাঁড় করিয়ে তার স্বাস্থ্যের ব্যাপারে বলা হবে যে আওয়ামী লীগ দায়ী। কেন দায়ী থাকবে আওয়ামী লীগ? আপনারা মামলা যান না কেন? এখনো তো অ্যাপিলেট ডিভিশনে মামলা পেন্ডিং আছে, ব্যারিস্টার রুমিন ডাক সেখানে মামলা অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে না কেন? তাদের আইনজীবীরা এই ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট নাই, তারা সবাই পার্সোনাল ইনকামে ব্যস্ত। জি ব্যারিস্টার রুবিন ফারহানা, বেশ কয়েকটি বিষয় আপনি আশা করি আপনি বলবেন। তালপট্টির বিষয়ে এসেছে, ভারতের সাথে সম্পর্ক নতজানু, আপনাদের অবস্থান, বিএনপি নেতা বেনজির আহমেদ, নানা বিষয় এসেছে এবং বলছিলেন যে সীমান্ত হত্যা এসব বিষয়। আসলে এতগুলো বিষয় চলে এসছে না, একটার ভেতরে একটা এমনভাবে ঢুকে গেছে আমি আসলে ঠিক আলাদা করতে পারিনি। হ্যাঁ, আমারই ব্যর্থতা, কিন্তু আমি দুটো সেপারেটলি আলাপ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আলাপ আমি করেছি, তারপরে যদি আবার শুনতে চান আবার একটা কথা বলি। নতুন প্রশ্ন যেটা আমার মনে হয়েছে, আওয়ামী লীগকে কেন দায়ী করা হয়? যে দায়ী তাকেই তো দায়ী করা হবে, তাই না? আওয়ামী লীগ দায়ী কেন, এই প্রশ্ন আসতে পারে। আওয়ামী লীগ দায়ী এ কারণেই যে যেই ব্যক্তিটি 2018 সালে নিজে হেঁটে শক্তভাবে গাড়িতে উঠলেন, কারাগারে গেলেন, তারপর থেকে উনি সরকারের হেফাজতে। এটা সরকারের ভালো লাগুক আর না লাগুক, গত 5 বছর 6 বছর উনি সরকারের হেফাজতে, এবং এর মধ্যে আমরা দেখলাম ড্রাস্টিক একটা পরিবর্তন, ভয়ঙ্কর একটা পরিবর্তন। মানুষটি নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, উনি ঠিকমতো সম্ভবত এখন একা উঠতেও পারেন না, শোয়া মানে বিছানা থেকে একা উঠতে পারেন না। এই অবস্থাটি ওনার কেন হলো? কারাগারে ওনাকে কি চিকিৎসা দেয়া হয়েছে, কি খাবার দেয়া হয়েছে, কি ধরনের অ্যাসিস্ট্যান্স ওনাকে দেয়া হয়েছে, ওনার শারীরিক যে অসুস্থতাগুলো সেগুলোকে কিভাবে ট্রিট করা হয়েছে, ডিল করা হয়েছে, আনফর্চুনেটলি এটা যে সরকারে আছে তাকে দিতে হবে সেই জবাব। সে কারণেই যেই মানুষটিকে আমরা শক্তভাবে হেঁটে গাড়িতে উঠতে দেখলাম, তিনি যখন বিছানা থেকে উঠতে পারেন না মাত্র 2-3-4 বছরের ব্যবধানে, তখন তো প্রশ্ন উঠবেই, সার্টেনলি উঠবে। 1, 2 হলো চিকিৎসার অধিকার প্রতিটা মানুষের জন্মগত অধিকার। চিকিৎসক নির্বাচনের অধিকার শতভাগ তার নিজস্ব ব্যক্তিগত অধিকার, এবং এমন না যে আপনারা আপনাদের নিজস্ব আদেশ পরিবর্তন করেন নাই। আমি আগের সেগমেন্টেই বলেছি, আমি আর বলতে চাচ্ছি না একই কথা। হ্যাঁ, সুতরাং যে আদেশ আপনারা এতবার পরিবর্তন নিজেরাই করেছেন নিজেদের সুবিধা মতো, তারা যখন দেখছেন যে আমাদের দেশের ডাক্তাররা খোলাখুলি বলছেন যে আমাদের হাতে যেটুকু দেওয়ার আমরা দিয়েছি, বাকি অ্যাডভান্স ট্রিটমেন্ট ওনার দেশের বাইরে করতে হবে। এত মানবিক সরকার জেলের মধ্যে ফাতেমাকে দিয়ে দেয়, জেলের মধ্যে নতুন ধরনের বিছানা দেয়, হেন করে তেন করে,
একটা উন্নত চিকিৎসা দিতে এত ভয় কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে? নাকি ওনারা ভাবছেন যে বিদেশে ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে, ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে, ডায়াগনোসিস হবে, সেখানে এমন কিছু বের হবে যেটা সরকারের জন্য খুব স্বস্তিদায়ক হবে না? মানে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন রেখেই যাচ্ছি, ওনাদের আসলে ভয়টা কি, অস্বস্তিটা কি, কি লুকাতে চান ওনারা? এত মানবিক সরকার, সরকারের ভাষ্য মতে যারা একটা দামি বিলাসবহুল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছে, জেলখানায় ফাতেমাকে ঢুকিয়ে দিচ্ছে, হেন তেন অনেক কিছু করছে, তারা মানে স্পেশাল বেড দিচ্ছে দেশনেত্রীর জন্য, দেশনেত্রীকে তাহলে দেশের বাইরে চিকিৎসা করাতে সমস্যা কি? এখন আসেন ভারত প্রসঙ্গ। ভারত প্রসঙ্গে সবচেয়ে ভালো উক্তিটি করেছেন আওয়ামী লীগের সভানেত্রী। উনি বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। তারপরে ওনাকে যখন পাল্টা প্রশ্ন করা হয়েছে আমরা কি পেলাম না পেলাম, উনি তখন বলেছেন যে আমার অত চাওয়া টাওয়ার অভ্যাস নাই, আমি দিতেই পছন্দ করি, নিতে না। আপনারা কি প্রধানমন্ত্রী? না, এক মিনিট আপা, আপনার সময় আমি ডিস্টার্ব করিনি, আমি কখনো বানিয়ে বলি না। আপনি আপনার নিজের প্রধানমন্ত্রী, আপনার দলের সবাই আপনি চেক করে দেখবেন। উনি বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। অসত্য কথা, একেবারে মিথ্যা কথা। এই কথাগুলি এইভাবে সুন্দর করে বললেই একটা অসত্য কথা সুন্দর করে আপনার সময় বলেন, আপনি আপনার সময় বলেন, কিন্তু আপনি আপনার সময় বলেন। এখন মিডিয়ার যুগ, কি বলেছি না বলেছি যারা দর্শক তারা চেক করে নিতে পারবেন। দ্বিতীয় যখন তাকে প্রশ্ন করা হলো আমরা কি পেলাম, উনি বললেন আমি দিতেই পছন্দ করি, নিতে না। কথাটা হচ্ছে, এটা যদি ওনার ব্যক্তিগত পরিসরে হতো কোনো সমস্যা ছিল না। যেহেতু রাষ্ট্র টু রাষ্ট্র, এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের দেন দরবারের বিষয়, এখানে বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থ জড়িত। সুতরাং যখন আমি 54টা অভিন্ন নদীর পানি নিয়ে কোনো চুক্তি করতে পারবো না, যখন আমাকে তিস্তা দূরেই থাক ফেনী নদীর পানি দিয়ে আসতে হবে, যখন এভরি অল্টারনেট ডে বিএসএফ এর গুলিতে মানুষ সীমান্তে মারা যাবে, যখন কাঁটাতারে ফেলানি ঝুলে থাকবে আর আওয়ামী লীগ সরকার এমন ভাবে তাকায় থাকবে যেন কিছুই হয় নাই, যখন শুধু সাধারণ নাগরিক না বিজিবির নাগরিককে গুলি করা হবে এবং আওয়ামী লীগের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোনেম, ভদ্রলোকের নাম বলেন না কেন, কি নাম বলেন, আব্দুল মোনেম, তারা পরিষ্কার বলছেন যে এই চোরাচালান, গরু চোরাচালানের কারণে আমাদের নাগরিকরা মারা যায়। আমাদের প্রায় একটা কথা শুনতে হয়, ভারত বিরাট দেশ, 3 দিক বেষ্টন করে আছে, কখনো স্বামী ডাকে, কখনো বাবা ডাকে, কখনো ভাই ডাকে, কখনো রক্তের বন্ধন ডাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নেপাল কি ছোট্ট একটা দেশ না? নেপালের এক গৌর গোবিন্দকে মারবার দায় ভারতের অজিত দোভালকে ক্ষমা চাইতে হয়েছিল। একটা জবাবদিহিতামূলক এবং পায়ের নিচের মাটি আছে, ভিত্তি, জনভিত্তি আছে, এরকম সরকার আর একটা আমলা, কিছু ব্যবসায়ী, কিছু লুটেরা মিলে মাফিয়া সরকার কখনো এক হয় না। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে একটা মাফিয়া সরকারের খপ্পরে তারা আজকে 10 বছর ধরে পড়ে আছে। 10 বছর বলছি এই কারণে যে 8 সালে অ্যাটলিস্ট মানুষ ভোট দিতে পারছিল, 14 পর থেকে ভোটের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই মাফিয়ার খপ্পরে এর চেয়ে অন্যরকম কিছু হবে আশা করার কিছু নাই। এবং আরেকটা কথা না বললেই না, আমরা তো রেল ট্রানজিট নিয়ে কথা বলছি। আমি একটু প্রশ্ন করি, 72 সাল আওয়ামী লীগের সরকার ছিল, এখন অবশ্য এমন অবস্থা দাঁড়াইছে আওয়ামী লীগের মিথ্যা বলতে বলতে ঠাস করে বলে দিবে না 72 সালে আমরা ছিলাম না, মানে একটা বেড়াছাড়া অবস্থা না। 72 সালে নৌ চুক্তি করলো, নৌ ট্রানজিট দিল ভারতকে, ফাইন। 10 সালে গিয়ে সড়ক দিল, স্থলপথ ব্যবহারের ট্রানজিট দিল। 18 সালে গিয়ে মোংলা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দিল। বলেন তো এর বিনিময়ে আমরা কি পাইছি বলেন? বলছিল 500 মিলিয়ন ডলার আমরা আয় করতে পারবো। তৌহিদ হোসেন নাম নিশ্চয়ই শুনেছেন, পররাষ্ট্র সচিব ছিলেন সাবেক, ওনার বিবিসিতে সাক্ষাৎকার আছে, দেখে নিয়েন। মুশকিল হচ্ছে আওয়ামী লীগের লোকজন পড়ে না, তো জানেও না, এমনকি নিজের দলের কি বলা হয় সেটাও খুব ভালো জানে না, সবকিছুতেই গায়ের জোর। তো তৌহিদ হোসেন বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছে, ওটা দেখে নিয়েন।
ওখানে তিনি পরিষ্কার বলছেন যে $500 মিলিয়ন যে কথা বলা হয়েছিল স্থলবন্দর মানে স্থল ট্রানজিট দেওয়ার সময়, সড়কের ট্রানজিট দেওয়ার সময় কত টাকা আসছে জানি না, পার টন 300 টাকা এই পর্যন্ত জানি। মুশকিল হচ্ছে এই চুক্তিগুলা সংসদে প্লেস করবার কথা। জিজ্ঞেস করেন, সংসদে দুজনেই আছেন, একজন ছিলেন একজন আছেন। সংসদে কোনো চুক্তি কখনো প্লেস করা হয়েছে? বাংলাদেশের মানুষ জানে কি আছে এই চুক্তিগুলোর মধ্যে? বলবেন এটা এমওইউ, এটা না হয় এমওইউ, আগেরগুলো তো চুক্তি ছিল। কি কি পেয়েছে বাংলাদেশ, কি দিয়েছে বাংলাদেশ? উই ডু নট নো, উই আর ইন টোটাল ডার্ক। দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এই যে আজকে বাংলাদেশের উপর দিয়ে রেল, ভালো কথা, রেলের পণ্যবাহী রেল কিন্তু দুটো দেওয়া ছিল আগেই, কিন্তু সেটা নিয়ম ছিল আমাদের ইঞ্জিন, আমাদের ড্রাইভার, আমাদের অংশটুকু, আমার দেশের অংশটুকু। এখন ভারতের ইঞ্জিন, ভারতের ড্রাইভার, ভারত থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের ওপর দিয়ে সেভেন সিস্টার্সে যাবে। তারা ওই পণ্যবাহী ট্রেনের মধ্যে কি বহন করছে সেটা ইন্সপেক্ট করার মতন কোনো ক্লজ কি আছে, কোনো ধারা কি আছে? কি যাবে সেখানে? অস্ত্র যাবে, গোলা বারুদ যাবে, ড্রাগ যাবে, ওষুধ কি যাবে? উই ডু নট নো। নাম্বার ওয়ান, এই যে একটার পর একটা ট্রানজিট দিচ্ছি আমরা, বন্দর ব্যবহার করতে দিচ্ছি, রাস্তা ব্যবহার করতে দিচ্ছি, রেল ব্যবহার করতে দিচ্ছি, এর বিনিময়ে 1976 এবং 1984 সালে দুটো চুক্তি হয়েছিল, বাংলাদেশ টু নেপাল, বাংলাদেশ টু ভুটান। ভারতের উপর দিয়ে যেতে হবে বলে ভারত সেই পারমিশন দেয় নাই। সেটা কি আমরা আদায় করতে পারছি? গঙ্গা চুক্তি রিনিউয়াল হবে কি হবে না উই ডু নট নো। প্রধানমন্ত্রী বলছেন রিনিউয়াল না হলেও পানি ইয়েতে কোনো অসুবিধা হবে না। মানে সব কিছুই মনে হয় যেন খুব ছেলে খেলা, বিষয়টা তা না। আর ভারতের ব্যাপার একটা কথা খুব পরিষ্কার, ভারতের স্বার্থ সার্টেনলি দেখবে। একটা দেশের কূটনীতি কোনো প্রেম, খাতির, বন্ধুত্ব ইত্যাদি ইত্যাদি মেনে চলে না, চলার কোনো কারণ নেই। প্রত্যেকটা দেশ যার যার স্বার্থ, যার যার হিসাব নিকাশ করে কূটনীতি হয়। আপনি হিসাব নিকাশটা কি করতেছেন? আপনার কার্ডটা কি টেবিলের উপর? আপনি যখন ভারতের সাথে আলোচনায় বসেন, আপনার কার্ড কি? আপনার কার্ড হচ্ছে যে কোনো ভাবে আমার ক্ষমতা রাখতে হবে। এরপরে তুমি নৌ চাও, রেল চাও, আকাশ চাও, বাতাস চাও, ডান। আমি শেষ করছি ভারতের একজন রাজনীতিবিদের উক্তি দিয়ে। নির্বাচনের আগে আগে কেজরিওয়াল কি বলেছিল? যে বাংলাদেশের সরকারের কাছ থেকে মোদি শিখতেছে কেমন করে চুরি করতে হয়, কেমন করে ভোট ছাড়া চুরি করে, কারচুপি করে নির্বাচন চালায় যেতে হয়। এটা আমাদের দেশের কারণ না, আম আদমি পার্টির কেজরিওয়ালের বক্তব্য। সেলিম আলতাফ জর্জ, এই যে যখন এই চুক্তিগুলির কথা বলা হচ্ছে, হয়েছে, এর মধ্যে আলোচনা হচ্ছে, বিরোধীরা কথা বলার সুযোগগুলো আসলে কেন পাচ্ছে? স্বচ্ছতার কি কোনো অভাব আসলে রয়েছে কিনা? অফকোর্স নট, এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। সব কিছুই স্বচ্ছ দেখে কথাগুলো বলা হচ্ছে, সমস্ত কিছুই পরিষ্কার, এবং এত পরিষ্কার দেখেই রবিন ফারহানা কথাগুলো বলছেন। এগুলো যদি অন্ধকারে রাখা হতো তাহলে কেউ কথা বলতে পারতো না, বুঝতেও না, সবই ওপেন টু অল। আমি একটা দুইটা কথা, আমি রবিন ফারহানার একটা কথার আমি একটু জবাব দিচ্ছি। রবিন ফারহানা, এই সরকার মাফিয়া সরকার, এই কথাটা জবাব দিতেই হবে। কেননা মাফিয়া সরকার এবং মাফিয়াদের প্রধান যদি কেউ এদেশে থেকে থাকে তাহলে ওয়ান অ্যান্ড অনলি মিস্টার তারেক জিয়া। উনি এদেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন, এবং মাফিয়াতন্ত্রের মাধ্যম দিয়ে একটা দেশকে কিভাবে আপনার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া যায় সেইটার উদাহরণ উনি একাই, ওনার বিকল্প আর কেউ নাই উদাহরণের জায়গায়। বাংলাদেশের সমস্ত সিস্টেমকে ধ্বংস একা হাতে করেছেন। যেখানে দ্বৈত শাসন ব্যবস্থা উনি চালু করেছিলেন, এক হাওয়া ভবন আর এক প্রধানমন্ত্রীর ভবন। এই দ্বৈত শাসন ব্যবস্থায় দেশটা যে কখন কোন দিকে কে কিভাবে চালিয়েছে এদেশের মানুষ কোনোদিনই বুঝতে পারে নাই। কখনো 10 ট্রাক অস্ত্র, কখনো কাউকে আপনার বোমা মেরে উড়িয়ে দিতে হবে, কখনো পাবলিক জনসভায় জনপ্রিয় নেতাদেরকে হত্যা করতে হবে। কেউ বিচার চাইতে পারেনি, কোর্টে যাওয়া দূরের কথা, বিচার তো পাওয়া আরো অনেক দূরের কথা ছিল। তো এই সমস্ত কর্মকাণ্ডের একজন মূল প্রধান নায়ক বাংলাদেশে মিস্টার তারেক জিয়া, যিনি মিস্টার 10% হিসাবেও পরিচিত এদেশে। ওনার বন্ধু মামুন এবং তার ভাই হাফিজের মধ্য দিয়ে সমস্ত কর্মকাণ্ডগুলো চালিয়ে এখন উনি পলাতক, দেশের বাইরে আছেন। উনি হচ্ছেন এদেশের মাফিয়ার প্রথম এবং প্রধান ম্যান এই দেশে। অতএব বাংলাদেশ আওয়ামী লীগ এই রাষ্ট্রকে পরিচালনার জন্য সঠিক এবং ঠিক মতো চালিয়ে যাচ্ছে। সেটা কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, খুব স্বাভাবিকভাবেই
এটা অনুমান করা যায়। যাদের অপছন্দ হবে তারা বিভিন্ন রকম কথা বলতে পারে, কিন্তু মাফিয়া শব্দটা এটা একমাত্র তারেক রহমানের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আমি আপনার এই আমাদের ট্রান্সশিপমেন্ট ট্রানজিট এই কথাগুলো নিয়ে বলি। এর বিভিন্ন রকমের কথা আছে। দেখেন, অনেকে রুমিন ফারহানা বলেছেন 1976-এ হয়েছে কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা আপনার আসলে বহু আগে থেকেই চলমান, একবারে ব্রিটিশ আমল থেকেই চলমান। যখন তৎকালীন ব্রিটিশ আমলে ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রায় 8টা ইন্টারচেঞ্জ ছিল চলাচলের ক্ষেত্রে, এই সমস্ত রুটই চলাচল করছে। তারপরে আপনার 2007 সালে সম্ভবত তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট আবার একটা চুক্তি করে এবং প্রথম চালু হয়, যেটা আমরা জানি মৈত্রী এক্সপ্রেস নামে পরিচিত ছিল আমাদের দেশে। ওই মৈত্রী এক্সপ্রেস প্রথম 2007 সালে তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের আবার চালু হয় এবং ওই একই রাস্তাতে পণ্য পরিবহনও চালু ছিল। তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় এসে ওই 8টা ইন্টারচেঞ্জের ভিতরে আরও 4টা করে 5টা, তো এখনও বাকি যেগুলো আছে সেগুলো চলমান করার প্রক্রিয়ায় আছে। এর ভেতরে একটা ছিল হচ্ছে আপনার এই পণ্য পরিবহনের যে বিষয়টা, এটা ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় যে সমস্ত প্রদেশগুলো আছে যাদেরকে আমরা 7 সিস্টার্স চিনি, সেই রাষ্ট্রগুলোর উপরে পণ্য পরিবহন করবে। এটা হচ্ছে মূল আমাদের এই কানেক্টিভিটির যে জায়গাটা, পণ্য পরিবহন করবে এবং পণ্য পরিবহন করার ক্ষেত্রে কি হবে, দূরত্ব কমবে এবং তাদের অর্থ সাশ্রয় হবে। এই ক্ষেত্রে মেইন কোশ্চেন যেটা, যে অর্থ সাশ্রয় করার ক্ষেত্রে বাংলাদেশের লাভ কি হবে, বাংলাদেশ থেকে কি বেনিফিট পাবে, এইটাই মূল প্রশ্ন। এখন এই বেনিফিটের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, এটা আমি আগেও সেদিন বলেছি একটা জায়গায়, এটার একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। এই প্রোটোকলে ঠিক করে দেওয়া আছে যে একটা দেশ আর একটা দেশের ভেতর দিয়ে যদি ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্টের ভেতরে যায় লভ্যাংশ কেমন কি হবে, এটা ঠিক করে দেওয়া আছে। স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানগত বিবেচনায় জাতিসংঘের ইউএন স্কাপ নামে একটা আমাদের এই এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ভিতরে একটা অর্থনীতি এবং সামাজিক কমিশন আছে। সেই কমিশন এই পণ্য এই ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে কতটা লভ্যাংশ হবে এর একটা প্রাক্কলন করা আছে। তো অতএব এই প্রাক্কলনের ক্ষেত্রে বাংলাদেশের লভ্যাংশ কত হবে এটা একদম ঠিক করে রাখা আছে। প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময় আমাদের বিরোধী বন্ধুগণ যেটা বলেন যে এই লভ্যাংশ যে ঠিক করা আছে এটা দেন দরবারের ক্ষেত্রে আওয়ামী লীগ কতটা নিতে পারবে, এটাও তাদের আর একটা প্রশ্ন। এখন এই প্রশ্নের ক্ষেত্রে তারা তাদের মতো প্রশ্ন করতে পারবেন, সন্দেহ থাকতে পারে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে আপনার সংযোগ, এই সংযোগ বাড়ার সাথে সাথে দেশের উৎপাদনশীলতা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে, অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে, পারস্পরিক আগ্রহ বাড়বে এই সংযোগ বাড়ার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রেও একটা চাঞ্চল্য সৃষ্টি হবে। এবং এইটা আজকে 1976 কিংবা 1986-এর যে বিশ্ব, আজকের বিশ্ব সম্পূর্ণ আলাদা। এটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, আমরা একে অপরের সাথে সমানভাবে কানেক্টেড। এই পণ্য পরিবহনের ক্ষেত্রে যে কানেক্টিভিটিটা শুরু হচ্ছে, পরবর্তীতে এর উপরে ভিত্তি করেই আমরা যেটা একটা ট্রান্স এশিয়ান একটা চুক্তি হয়েছে 2007 সালে, যেটা মায়ানমার আমাদের এই কন্ট্রাক্ট কানেক্টিভিটি থাকার কারণে মায়ানমারের পরিস্থিতি বিবেচনা এটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। তো আমরা এই ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই 4টা কান্ট্রির ভেতরে বাংলাদেশ এবং ভারতের যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি বাড়ানোর জন্য এটা একটা প্রথম পদক্ষেপ। অ্যান্ড বলা হচ্ছে যে ভুটান এবং নেপালের ক্ষেত্রে তাহলে আমরা কেন পাচ্ছি না, কেন এটা আপনার এখনো চুক্তিতে বলছেন? এটা তো আমি বলেছি এটা তো সমঝোতা স্মারক, এখনো আমরা কন্ট্রাক্টে যাইনি। যখন এটার কন্ট্রাক্ট হবে তখন ডিটেলস আলোচনা হবে যে এই লাইনের উপরে ভিত্তি করে আমাদের যে রেল লাইন আছে সেই রেল লাইনে নেপালে, ভুটানে, বাংলাদেশ কিভাবে যাবে, এটার মেনটেনেন্স কিভাবে হবে, এটার ইন্সপেকশন কিভাবে হবে, এখানে আপনার কি বলে দেশের সার্বভৌমত্ব কিংবা স্বার্থ রক্ষার যে বিষয়গুলো আছে সেইগুলো কিভাবে আপনার আমরা ক্লজের ভিতর আনতে পারি, এইগুলো আপনার বিস্তারিত আলোচনা। এই কথা বলা যাবে না। এরপরও আমি বলছি যে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো এই একটা কার্ড খুব সহজেই ব্যবহার করেন। এই আমরা যখন ইন্ডিয়ার সাথে আমাদের জন্য কতদূর লাভজনক কিংবা ক্ষতিকর, অথবা তাদের জন্য কতদূর লাভজনক কিংবা ক্ষতিকর, এই বিষয়টা এক পাশে সরিয়ে রেখে কার্ড একটাই যে ভারতের সমালোচনা করতে হবে। কেননা আমি বলি, কেননা এই সমালোচনার উপর ভিত্তি করে তাদের রাজনীতিটা আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং এইটার উপরে দাঁড়িয়ে এই বিএনপি 1-2 বার বাংলাদেশে ক্ষমতায় এসেছে, আসার পরেও তারা এখনো ওই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে, বুঝতে পারছে না যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার যে পরিবর্তন, সেই পরিবর্তনের জায়গায় আজকের এই কথাগুলো বহু আগেই আমাকে 1 মিনিট দিতে হবে, দুঃখিত আমি 1 মিনিট নিচ্ছি। আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনছেন, রাখছেন, 300 জন এমপিকে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই ভদ্রমহিলার কল্যাণে।
কিন্তু উনি কি বলেন এটা ওনার দলের কেউ খেয়াল করে শোনেও না। আমি কয়েকটা হেডলাইন বলি। বাংলা ট্রিবিউন ৩৮ মে ২০১৮, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে শেখ হাসিনা। ntvbd.com, ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। ৩০ মে ২০১৮। আগের লাইনগুলি পড়েন। আমি শুধু একটা লাইনই বলছিলাম, আমি শুধু একটা লাইনই বলেছিলাম। এটা অর্ধ সত্য, গ্লাসে অর্ধেক পানির মতো কথা বলছেন। তাহলে ওনার পুরো বিবৃতি পড়ি। ওকে ফাইন, চলেন ওই সময় যদি থাকে চলেন আসেন পুরো বিবৃতি পড়ি। আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটি তা সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। আরো শুনবেন? বলবো? আপনি বলে পড়বো। অন্য সময় মানিয়ে আপনি কি আপনি সময়ও টানবেন, আপনি বক্তব্য জানতে চাইবেন। আমি একটা কথা বিনীতভাবে বলবো, খুবই বিনীতভাবে বলবো, আপনার দলের নেত্রী ওনার বক্তব্য জানেনই না। একজন বলি জি, প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগলে, যদি খারাপ লাগতো সেটা আপনার বাবার লাগতে পারতো, বা আপনার বাবার জন্য আপনার বাবা বঙ্গবন্ধুর জন্য আপনার বাবার খারাপ লাগতো। আপনি তো প্রধানমন্ত্রীর জন্য খারাপ লাগবে না। প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, আবার আপনি সংসদে যোগ দিয়ে গাড়ি বাড়ির জন্য কথাগুলো কি রেলেভেন্ট না? প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন, যেই লাইনটা বলেছিলাম এটা কি নিউজে আছে না? না, আপনি আবার কথা শুনবেন। প্রধানমন্ত্রী সমালোচনা করবে, এই লাইনটা কি উনি বলেছেন না বলে নাই? মানে মাফিয়া, আবার সেই মাফিয়া সরকারের কাছে উনি অ্যাপ্লিকেশন করে জমি নেবেন, বাড়ি নেবেন, গাড়ি নেবেন, সেটা কেন চাইবেন? আপনি কি করে জানেন আমি জমি কেন? আমি জমি উইথড্র করেছি, আপনি সেটা জানেন না। আমি রুবেল ফারহানা যেটা বলেন বিশ্বাস করেন না। সার্টেনলি বিশ্বাস করি। জমির অ্যাপ্লিকেশন যদি কেন বলবেন আপনি? আমি রাজনৈতিকভাবে সার্টেনলি মাফিয়া আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই সরকার 100% মাফিয়াগিরি তারেক রহমান করে। আমরা এখানে আলোচনা করব। আমরা একটু জুনায়েদ সাকি সময় কেন নাজ বাবা, আমরা একটু আমরা ভিন্ন প্রসঙ্গে দিয়েছি। রুবেল ফারহানা জি, কোন চুক্তির বিষয়ে জুনায়েদ সাকি সংযোগে গ্লোবাল বিজনেস যেখানে, সেখানে সংযোগে আপত্তিটা কোথায়, যেটি বলছিলেন সেলিম আলতাফ জর্জ? যাই হোক, যে অবস্থা আমরা আসলে মানে বাংলাদেশের স্বার্থ নিয়ে আমরা যখন কথা বলতে চাই, তখন মানে বাংলাদেশের স্বার্থ নিয়ে যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সাধারণ অবস্থান থাকার কথা ছিল, সেখানে বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, এটাই এখন বিরোধী দলগুলোর দিক থেকে বড় আকারে বলা হচ্ছে কেন? এই প্রশ্নটাই আসলে আলোচনার দরকার। একটা প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করলেন, তাকে বলা হলো দেশ বিক্রির অভিযোগ আছে। তো উনি দেশ বিক্রি কিভাবে পরিমাপ করা হবে, কি ওজনে পরিমাপ করা হবে, এগুলো নিয়ে কথা বলেছেন। পরিমাপটা কিন্তু ওনার জানা আছে, প্রায়ই তিনি বলেন যে দেশ বিক্রি করলে উনি ক্ষমতায় থাকতে পারতেন, অর্থাৎ বিনিময়টা উনি জানেন। আর বিক্রি কি কি করলে করা যেতে পারে সেগুলোরও অনেক কথাবার্তা উনি বলেছেন, যেমন বঙ্গোপসাগরে ঘাঁটি থেকে শুরু করে নানান রকম বিভিন্ন দেশের দিকে ইঙ্গিত করে। তার মানে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় থাকা যায়, এই কথাটা খোদ প্রধানমন্ত্রীর বক্তব্য। এই বিষয়ে আপনি যদি গত সংবাদ সম্মেলন দেখেন, যেটা এর আগের সংবাদ সম্মেলনে উনি স্পষ্ট করে বলেছেন, এবং এটা একেবারে গ্যাস রপ্তানির আমল থেকে আমরা জানি। তো সেই ক্ষেত্রে মানুষ যখন একটা সরকারকে পরপর 3 বার ক্ষমতায় থাকতে দেখে, যেখানে কোনো ভোট নাই, 14, 18, 24, এবং সেইখানে 24-এর নির্বাচনের পরে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে ভারতের সহযোগিতায় না থাকলে এই নির্বাচন তারা করতে পারতেন না। যে নির্বাচন বিষয়ে তারা নিজেরাই বলেছেন, একক মানে নিজেদেরই প্রার্থী কেবল আছে, ফলে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজের দল থেকেই তারা প্রার্থী দিতে বলেছেন, দামি প্রার্থী দিতে বলেছেন, খোদ প্রধানমন্ত্রী নিজ মুখে বলেছেন। এখন এই যে নিজেদের প্রার্থীদের নিয়ে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে একটা একতরফা নির্বাচন করে, যেখানে দেশের সংখ্যাগরিষ্ঠ বিপুল মানে 90 বেশি মানুষ অন্তত পক্ষে ভোট দিতে যাননি, সেই রকম একটা নির্বাচন তারা করে ফেলতে পেরেছেন ভারতের সহযোগিতায়। এই কথাটা পরিষ্কারভাবে প্রমাণ করে যে প্রধানমন্ত্রী যে বলছেন যে ক্ষমতায় থাকা যায় বিনিময়ে, সেইটা
বাস্তবতা স্পষ্ট করে। এই কারণে জনগণের যে কানেকশনটা তৈরি করছে যে ভারতের সাথে আমাদের যে সমস্ত সমঝোতা স্মারকগুলো হচ্ছে এগুলো কি দেশের স্বার্থে হচ্ছে নাকি ক্ষমতায় থাকার বিনিময়ে এই জিনিসগুলো যাচ্ছে, এইটা একটা গুরুতর প্রশ্ন হিসেবে সামনে এসছে। ভারতের দিক থেকেও বলা হয়েছে যে স্থিতিশীলতার স্বার্থে তারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায়। তো এই রকম মানে অবস্থার মধ্যে আমরা আছি। আমরা ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, এই কথাটা বারবার আমাদের বলতে হয়। এখন ভারত 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে, কিন্তু এইটার ঋণ স্বরূপকে আমরা আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে হবে। মানে আমরা একটা ভারতের নিয়ন্ত্রিত রাষ্ট্র হিসেবে থাকবো না আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, এটা তো আগে ডিসাইড করতে হবে। বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হয় তাহলে ভারতের জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছিল, তার জন্য আমাদের কৃতজ্ঞতা আছে, কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র আলোচনার সুসম্পর্কটা কিন্তু একটা মানে ন্যায্যতার ভিত্তিতে তৈরি হবে, উভয় দেশের স্বার্থ রক্ষার ভিত্তিতে তৈরি হবে। এই প্রিন্সিপালটা যখন আপনি মানবেন তখন আপনি বাংলাদেশের স্বার্থগুলো আদায় হচ্ছে কিনা। এখন ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ অনেকগুলো বিষয় একেবারে অধিকারের জায়গা থেকে আছে। যেমন ধরেন আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়া, এইটা কিন্তু কেবল স্বার্থগত প্রশ্ন না, এটা একেবারে ন্যায্য অধিকারের প্রশ্ন। মানে একই অববাহিকায় থাকা দেশগুলো নদীর পানির ন্যায্য হিস্সা পাবে, নদীর জন্য পানি প্রবাহের একটা নির্দিষ্ট অংশ থাকবে। তাহলে আমরা সেটা কি পাচ্ছি 54টি নদীতে? আচ্ছা, ফারাক্কারও যে চুক্তি করা হয়েছে ওই ফারাক্কা পয়েন্টে যে পানি আসে, তিস্তা চুক্তি 2011 সালে যেটা করার কথা প্রস্তুতি নেওয়া হয়েছিল, যেটা এখন পর্যন্ত ওই চুক্তিও স্বাক্ষর করে নাই ভারত, সেইটাও কিন্তু হিজলডোবা পয়েন্ট থেকে যতটুকু পানি আসবে, হিজলডোবার আগেই পানি প্রত্যাহার হয়ে যাচ্ছে। এবং গজলডোবার কথা বলছেন, সরি আমি বারবার এটা ভুল করে ফেলি, গজলডোবার আগেই পানি প্রত্যাহার হচ্ছে। আবার মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে সিকিমের আগেই পানি প্রত্যাহার হচ্ছে, মানে উনিও পানি না পাওয়ার অভিযোগ করছেন। তাহলে দেখা যাচ্ছে যে পানির যে ন্যায্য প্রবাহ তার উপরে বেসিন বেসড আমাদের যে অধিকার সেটা কোনো আলোচনার মধ্যে নেই। গজলডোবার পরে এসে আপনি ওই কি বলে চুক্তি, সেই চুক্তিটা পর্যন্ত ভারত করছে না। তার মানে 54টি নদীর ক্ষেত্রে আমার যে ন্যায্য অধিকারের জায়গা আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটা আমরা পাচ্ছি না। সীমান্তে আমার নাগরিককে হত্যা করা আপনাকে বন্ধ করতে হবে। আপনি বলবেন আমাদের নাকি পৃথিবীর দেশ কাছে উদাহরণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের, আর সেইখানে দুনিয়ার সবচেয়ে বড় কাঁটাতারের দ্বিতীয়টি, এবং প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছে। যখন প্রধানমন্ত্রী যেদিন মানে সংবাদ সম্মেলন করছেন তার পরের দিনই আমরা দেখছি সীমান্ত হত্যা হচ্ছে। আমাকে শেষ করতে দিতে হবে, অনেক আলোচনা হচ্ছে, আমার সময় আপনাকে দিতে হবে। এখানে গুরুতর জাতীয় প্রশ্ন আলোচনা, একটা প্রসঙ্গ আছে খুব ছোট, একটা প্রসঙ্গ করেন, আমার তো সময় কি আপনার শেষ মনে করছেন, তাহলে থেমে যেতে হবে। তাহলে দেখুন যে এই যে আমরা আলোচনাটা করছি যে আমাদের নিজের ধরুন বাণিজ্য ঘাটতি, এখন এই 16 বিলিয়ন ভারত করে, আমাদের 4 বিলিয়ন আছে, আমরা এইখানে নন ট্যারিফ বাধা যদি সরায় ভারত, এত বন্ধুত্ব নিশ্চয়ই আছে, নন ট্যারিফ বাধা সরানো দরকার, সেইটুকু সরালেও কিন্তু আমাদের বাণিজ্য এখানে অনেক বাড়ে, কিন্তু সেটা তারা কিন্তু সরাবেন না। এবং দিনের পর দিন এই আপনি ধরেন মানে 2011 সালে প্রধানমন্ত্রী ভারতের সাথে গিয়ে চুক্তি করেছেন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, যে ভারত আর বাংলাদেশের স্বার্থকে অভিন্ন স্বার্থ হিসেবে দেখা হবে। আপনি এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে এখন সব জায়গা থেকে আসছেন। আচ্ছা, এইখানে আমরা আমাদের কোনো অধিকারগুলো পাচ্ছি না, সুসম্পর্কের জায়গা একটু নন ট্যারিফ বাধা সেটাও পাচ্ছি না। কিন্তু ঘুরে আসেন ভারতের জায়গা থেকে যা যা চাহিদা, আপনি যদি এখন একটা করিডোরকে কানেক্টিভিটি বলেন, আপনি বলতে পারেন পাবলিককে তো বিভ্রান্ত করার জন্য নানান রকম জায়গা আছে। একটা করিডোরকে ভারতের এক অংশ থেকে আরেক অংশে যাওয়া হবে, তার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহারের জায়গা চাইতেই পারে, কিন্তু সেই চাওয়াটাতে সেটা তো একটা বা আপনার সাথে আপনি যখন একজনের সাথে স্বার্থভিত্তিক আলোচনা করবেন, তাহলে আপনার যেটা প্রয়োজন, যেটা খুবই জরুরি, তার বিকল্প কোনো পথ নাই, তাহলে সে সেটার জন্য চাইবে, আপনিও তো আপনার স্বার্থগুলো চাইবেন। আমাদের কিন্তু কোনো বিনিময় নাই, একতরফা। এবং সেইখানে আপনি দিচ্ছেন যে জায়গাটাতে, সেটা একটা স্পর্শকাতর সিকিউরিটির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান ভূ রাজনীতিতে। তাহলে সেই জায়গাগুলো তো জনগণকে পরিষ্কার হতে হবে যে আপনি রেলপথ দিচ্ছেন যেটা করিডোর, সেই করিডোরে আপনি ভারতের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন, আমার জন্য ইনফ্রাস্ট্রাকচার নাই, আমাদের ওখানে রেল লাইনের যে অবস্থা, সেখানে ওই মালামাল বহন করলে কী হবে, এগুলো অনেক ডিটেলড হিসাব। আমি শুধু খালি একটা জায়গা বলি যে ভারত এবং চীনের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, সেইখানে ভারতের পত্রিকা যখন বলে যে এখানে সামরিক সরঞ্জামও দিয়েও
তারা পরিবহন করতে পারবেন, সেই জায়গাতে বাংলাদেশের মানুষ সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক যে আমরা কি তাহলে এমন একটা ভবিষ্যতের জন্য যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছি। এটা কেন করছি তাহলে তার চাহিদা দিকে থেকে। এবার আমি শেষ কথাটা বলেছি, এই যে সমুদ্র অর্থনীতি, সমুদ্র সহযোগিতা নিয়ে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ডিজিটাল পার্টনারশিপ নিয়ে হয়েছে যেখানে রেল সংযোগ আছে, যৌথ স্যাটেলাইট কেন হয়েছে, সামরিক শিক্ষা, কৌশলগত অপারেশনাল জায়গাতে শিক্ষাগত হবে, এই সমস্ত কিছুতে আপনি যে চুক্তিগুলো করে এসছেন, আপনি খেয়াল করে দেখেন, চুক্তি মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেখান থেকে চুক্তি হবে। এই প্রত্যেকটা জায়গাতে একটা রাষ্ট্রের যতগুলো নার্ভ থাকে যেভাবে অপারেট করে, ভারত সবগুলো জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র কি কি করবে তার যৌথ অংশীদারিত্ব চাইছে। এইটা কোন পর্যায়ে যাবে, কিসের বিনিময়? এটা তো ভারতের সিকিউরিটিগত চাহিদা, ভারতের সিকিউরিটিগত চাহিদা থাকতে পারে। আপনি বাংলাদেশের জন্য কি আনলেন, কিসের বিনিময় দিলেন, সেই প্রশ্নটি কিন্তু বাংলাদেশ করবে। সর্বশেষ বলি, তিস্তার আলোচনা পানির ন্যায্য হিস্সা থেকে এখন আমরা তিস্তা প্রকল্প করব, সেই তিস্তা প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় নিয়ে আসছেন উনি। কি ভয়ঙ্কর অবস্থা, বাংলাদেশ এখন পানি চাওয়ার জায়গাটুকু ছেড়ে দিচ্ছে। কিছু কেন হচ্ছে এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগ সরকারকে দিতে হবে। অনুষ্ঠান শেষ পর্যায়ে নাজমা আক্তার নিশ্চয়ই অনেক কথা বলার আপনার আছে, কিন্তু সুযোগ নেই। দুর্নীতি নিয়ে আমরা শুরুতেই বলেছিলাম যে দুর্নীতি নিয়ে কথা বলবো, নানা ধরনের কাণ্ড হচ্ছে, ছাগল কাণ্ড, বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, নানা কাণ্ড হচ্ছে। দুর্নীতি দমনে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন। আপনার এক কথা একটু জানতে চাই আসলে। না, তার আগে একটা কথা বলি, জুনায়েদ আহমেদ সাকি যে কথাগুলি বললো যে একেবারে বাংলাদেশের স্বার্থ দেখা হচ্ছে না, নেপাল থেকে কিন্তু বিদ্যুৎ আনা হচ্ছে আমাদের দেশে, সেখানে ভারতের কেবল ব্যবহার করে নেপাল থেকে আনা হচ্ছে, এই চুক্তিটা কিন্তু এখানে আছে। তারপরে আপনার সামরিক বাহিনীর সঙ্গে আপনার বিভিন্ন ট্রেনিং এর ব্যাপারে, সেটা কিন্তু উভয় পক্ষ, উভয় দেশের সামরিক বাহিনীর সদস্যরা এখানে থেকে ট্রেনিং নিচ্ছে, বাংলাদেশ থেকে। দুর্নীতির প্রশ্নে আমাদের সরকার জিরো টলারেন্স দেখাবে, এটি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো, এবং এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা এবার প্রথমে ক্ষমতায় এসে তিনি তার বক্তব্যে এটা বলেছেন, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমাদের সময় দুর্নীতিবাজ যারা, তাদেরকে ধরা হচ্ছে। বিএনপি সময় দুর্নীতিবাজ পোষা হতো, এবং সেই তাদের দুর্নীতিবাজরা পুষে তারা বাংলাদেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, আমরা মনে করি আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে, যারা এই ব্যবস্থার মধ্যে দিয়ে যারা দুর্নীতি করবে, অন্যায় করবে, তাদেরকে আওয়ামী লীগ কখনো প্রশ্রয় দেবে না। জি, রুবেন ফারহানা, এক কথা একটু আপনার কাছে জানতে চাই, আওয়ামী লীগ সরকার প্রশ্রয় দেয় না, দেবে না, আপনারা প্রশ্রয় দিয়েছেন। আমি কথা বলার সময় আশা করব ভদ্রতা বজায় রাখবেন সবাই, এবং কথার মাঝখানে কথা বলবেন। 1 মিনিট আপনার সময়। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, আমি প্লটের অ্যাপ্লিকেশন করেছি, সার্টেনলি প্লটের অ্যাপ্লিকেশন আমি করেছি, সে অ্যাপ্লিকেশন আমি উইথড্র করেছি, নট বিকজ প্লটের অ্যাপ্লিকেশন করা ইললিগাল, বাট বিকজ ইট হার্ট দি সেন্টিমেন্ট অফ আওয়ার পার্টি পিপল। আমার দলের মানুষ, কর্মী যারা আছে তাদের আহত করেছে, সো আমি উইথড্র করেছি। 1 2 হচ্ছে, প্লট কি আওয়ামী লীগের কেনা? প্লটগুলো কি আওয়ামী লীগের দলীয় প্লট ছিল? সংসদ সদস্য হিসাবে 350 জনই কি সেই প্লটের জন্য অ্যাপ্লাই করার এলিজেবল না? হ্যাঁ কি না এলিজেবল? রাইট? আমি অ্যাপ্লাই করেছি, সরকার দিলে দিবে, না দিলে না দিবে, কোনো অসুবিধা নেই, আমি অ্যাপ্লাই করতেই পারি, 350 জন অ্যাপ্লাই করতে পারে, আমিও করতে পারি, আমি করার পর উইথড্র করেছি। 3 মুশকিলটা কি আওয়ামী লীগ পুরো দেশকে নিজের কেনা মনে করে, ওই যে গণভবন ভাবছে 1 টাকায় কিনে নেওয়া যায়, সব কিনে নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। প্লটের অ্যাপ্লিকেশন ফাঁস হলো কি করে? ইললিগাল তো সেইটা, একজন সাংসদের চিঠি যেটা মন্ত্রণালয়ে গেছে, প্লট না দিলে নাই, ফাঁস হলো কি করে? এই প্রশ্নটা তো কেউ তুললো না। অবৈধ দেশ, অবৈধ সরকার, অবৈধ সমস্ত কিছু, কাজকর্ম অবৈধ, এই প্রশ্নটা কিন্তু আওয়ামী লীগ উত্তর দেয়। আওয়ামী লীগের জন্য বিরাট লজ্জা এবং ব্যর্থতা। প্লট দেওয়া না দেওয়া ইজ ডিফারেন্ট, কিন্তু এটা একটা নোংরা, আর আমাদের 1 সেকেন্ড দিবেন, এটা আপনারা বৈষম্য ব্যর্থতা। ওনার দলের সভানেত্রী, আর আমাকে বলেন 1 সেকেন্ড, ওনার দলের সভানেত্রী কি মন্তব্য করেছে ভারত নিয়ে? আপনার সময় শেষ, আপনার যেই প্রসঙ্গ ছিল, আমার এইটুকুই কথা, এর বাইরে কোনো কথা নেই। ওনার দলের সভানেত্রী কি বলেছেন, এটা আমাদের দলের জানজুয়াদের মৃত্যু হলে তাদের জন্য শোকবার্তা পাকিস্তানের পক্ষে কথা বলছেন। আমরা আসলে কথা বলছিলাম দুর্নীতি প্রসঙ্গে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। যেহেতু সমস্ত প্রসঙ্গে বিভিন্নভাবে যাচ্ছে, আমি সাকিব ভাইয়ের 2টা কথা একটু জবাব দিয়ে বলেছে, করিডোরই হইতেছে না, এটা করিডোরটা, এটা মেইনলি কানেক্টিভিটির জন্য এই চুক্তিটা করা হচ্ছে। এই কানেক্টিভিটি আমি যেটা বলেছি, বাংলাদেশ, নেপাল, ভারত এবং ভুটান,
এই 4টা দেশের সাথে আমাদের যে কানেক্টিভিটি আমাদের ইকোনমিতে কী ধরনের প্রভাব ফেলবে, যার কারণেই এই সমঝোতাটা করা হয়েছে। যখন চুক্তি হবে এই সমঝোতার ভেতরেই বলা আছে যে এইটা মূলত কানেক্টিভিটির কারণেই করা হচ্ছে। এটা আমি একটা কথা বলি, ট্রেড ডেফিসিটের কথা বলা হচ্ছে। টু বি অনেস্ট, ট্রেড ডেফিসিট আছে ইন্ডিয়ার সাথে আমাদের, কিন্তু সব ট্রেড ডেফিসিট যে খারাপ সেটাও বলা যাবে না। কেননা যে সমস্ত র ম্যাটেরিয়ালস আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি, সেইগুলো যখন প্রোডাক্ট তৈরি করে আমরা ইউরোপ কিংবা আমেরিকাতে পাঠাই, সেখান থেকে কিন্তু এর প্রতিদান বা আমরা পাচ্ছি। তো যার কারণে সব ট্রেড ডেফিসিট যে খারাপ হবে তা না, তবে তাদের সাথে আমার ট্রেড ডেফিসিট আছে এবং সেটা আমরা গ্যাপটা কমানোর জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছি। কাজ করার ক্ষেত্রে তাদের উপরে আমাদের প্রেশার আছে, সবসময় নেগোসিয়েশনে আছি। একটা কথা মনে করিয়ে দিতে চাই যে বেগম খালেদা জিয়া কিন্তু ইন্ডিয়াতে যে এই তিস্তার পানির কথা বলতে ভুলেই গিয়েছিলেন। যখন এসেছেন তখন বলেছেন যে আমি তো ভুলেই গিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সাথে নেগোসিয়েশন করে, তাদের উপরে চাপ দিচ্ছে এবং এই চাপের ক্ষেত্রে আমরা পানি আনার ক্ষেত্রে কাজ করছি। সময় যেহেতু নেই, আমি একটা কথা, পানি নিয়ে যে সমস্যাটা, এই সমস্যাটা পৃথিবীব্যাপী। আগামী পৃথিবীতে 3টা জিনিসের সংকট দেখা দেবে, ফুড, ফুয়েল এবং ওয়াটার। কেননা আমাদের জলবায়ু সংক্রান্ত কারণে সমস্ত পৃথিবীব্যাপী পানির সমস্যা দেখা দিয়েছে। আজকে তিস্তাতে পানি আসা নিয়ে আমরা চাইনিজ এবং ইন্ডিয়াতে যে প্রস্তাবনা পেয়েছি, এই প্রস্তাবনার উপর দাঁড়িয়ে তিস্তার সমস্যা দ্রুত সমাধান হবে। দুটো কথা বলবো, ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতি না অবনতি হচ্ছে এই বিষয়ে আমি এক লাইনে একটা কথা বলতে চাই। ভারতের সাথে বর্তমানে যে ধরনের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগ, ভারত সরকারকেও আমরা এই কথাটা বলেছি যে আপনারা বাংলাদেশে একটা সরকারকে ক্ষমতায় থাকতে যাচ্ছেন এবং যার জন্য বাংলাদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে, বাংলাদেশের জনগণের সাথে কিন্তু ভারতের জনগণের এবং ভারত সরকারের, ভারত রাষ্ট্রের সম্পর্কের একটা বড় ধরনের ফারাক তৈরি হচ্ছে। মানুষের মধ্যে এইরকম একটা জায়গা তৈরি হচ্ছে যে ভারত তার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য এইখানে তার এমন একটা সরকারকে ক্ষমতায় রাখতে চায় যার জন্য জনগণের ভোটাধিকার কেবল হরণ করা হচ্ছে না, তারা বাংলাদেশের জনগণের এবং এখানকার ন্যায্য স্বার্থগুলো হরণ করছে। নাম্বার 2 হচ্ছে আপনি যে কথাটা বললেন, আমি শুরুতে একটু ইঙ্গিত করার চেষ্টা করেছিলাম। আমরা যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ, বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাবের প্রধান বেনজির আহমেদ সাহেব, তারপরে হচ্ছে আমরা দেখলাম জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর রহমান, কিংবা পুলিশের অন্যান্য কর্মকর্তারা, তাদের আমলাদের যে সমস্ত সম্পদের জায়গা হচ্ছে, তার মানে এখানে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে সরাসরি তাদেরকে একটা বিনিময় ঠিক করা হয়েছে, তোমরা আমাদের বিনা ভোটে ক্ষমতা রাখবা আর বাকিরা তোমরা অবাধে যা ইচ্ছা তাই করতে পারবা, সম্পদ সৃষ্টি করতে পারবা এবং সম্পদ সৃষ্টি করে আবার সেটার গ্যারান্টিও দেওয়া হবে। কারণ প্রত্যেককেই আপনি দেখুন, খেয়াল করা হচ্ছে, পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে দিচ্ছেন যে পুলিশের নামে কিছু করা যাবে, সেটা আবার ওবায়দুল কাদের সাহেব ডিফেন্ড করছেন। 1-2 হচ্ছে যে জেনারেল আজিজ বলেন, বেনজির সাহেব বলেন, কিংবা মতিউর সাহেব বলেন, কিংবা অন্য সব অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে সরকারি দলের পক্ষ থেকে নানাভাবে ডিফেন্ড করে এটাকে একটা দীর্ঘস্থায়ী বিষয়ে পরিণত করে ধন্যবাদ বর্তমানে যারা আছে তারা তাদের আবার সহায়তা করবে কিনা সেই বিষয়ে একটা সংকট। আপনারা যারা এতক্ষণ আমাদের এই প্রাণবন্ত আলোচনা শুনছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।